হ্যালো এভরিওয়ান। তো আমরা স্পেকট্রামের 4th চ্যাপ্টারটা কন্টিনিউ করছিলাম। তো 4th চ্যাপ্টারের যেটা ফার্স্ট পয়েন্ট, মানে আগের ভিডিওতে যেটা আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে চ্যালেঞ্জেস বিফোর দ্য মুঘলস। এখানে যেসব এক্সটার্নাল চ্যালেঞ্জেস এবং ইন্টারনাল চ্যালেঞ্জেস যা যা ছিল সেগুলো আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছি। তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কজেস অফ ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার, মানে মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো কি কি, ডিক্লাইন হয়েছিল যে মুঘল এম্পায়ার, তার কি কি কজ ছিল সেই ব্যাপারে আমরা জানবো আজকে। আরেকটা টপিক নিয়ে আজকে আলোচনা হবে, সেটা হচ্ছে পানিপথের যে 3টে যুদ্ধ হয়েছিল, সেই 3টে যুদ্ধ কবে হয়েছিল এবং কার কার মধ্যে হয়েছিল, সেই যুদ্ধে কে জিতেছিল, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও লেকচার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, এবং পছন্দ না হলে অবশ্যই ডিসলাইক করো, ঠিক আছে? আর আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে তার সঙ্গে লিঙ্ক করতে সুবিধা হবে। কারণ শুরুর থেকে জিনিসটা বুঝতে থাকলে তাহলে পরপর কী কী ঘটনা ঘটেছিল সেগুলো মনে রাখতে আরও সুবিধা হবে। তো আগের ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আগের সমস্ত ভিডিওগুলো দেখে নেবে পরবর্তী ভিডিওগুলো দেখবার আগে, ঠিক আছে? কজেস অফ ডিক্লাইন অফ মুঘল এম্পায়ারের ফার্স্ট পয়েন্টে বলছে যে দ্য গভর্নমেন্ট অফ দ্য মুঘলস ওয়াজ দ্য পার্সোনাল ডিসপোটিজম। তো এখানে এই পার্সোনাল ডিসপোটিজম এই কথাটার মানে হচ্ছে ব্যক্তিগত স্বৈরাচার, মানে দ্য গভর্নমেন্ট অফ দ্য মুঘলস ওয়াজ এ পার্সোনাল ডিসপোটিজম। মুঘলদের গভর্নমেন্ট তখন রাজা কেন্দ্রিক ছিল, মানে মুঘল যে সম্রাট সেই সম্রাট কেন্দ্রিক ছিল, ঠিক আছে? মানে এই সম্রাটকে কেন্দ্র করেই সমস্ত গভর্নমেন্ট চলতো। তো এই সময় যদি এখন সম্রাট কমজোর হয়ে যেত বা সে যদি উইক হয়ে যেত, তাহলে কিন্তু পুরো অ্যাডমিনিস্ট্রেশন, পুরো গভর্নমেন্টটাই কোলাপস হয়ে যেত, ঠিক আছে? তো সেটা আকবরই বলো বা ঔরঙ্গজেব বলো, যেই বলো না কেন, সেই 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 সম্রাট কেন্দ্রিক সমস্ত গভর্নমেন্টটা তখন থাকতো। তো এরপরে বলছে দ্য লেটার মুঘলস ওয়াজ ওয়ার্থলেস। এর পরবর্তী যেসব মুঘল সম্রাটরা এসেছিল তারা সকলেই প্রায় ওয়ার্থলেস ছিল। কেউ ওপিয়াম অ্যাডিক্ট ছিল, কেউ নিজের বিলাসবহুল জীবনযাপনেই ব্যস্ত থাকতো, কেউ রাজ্য চালনা করতেই চাইতো না, কেউ রাজ্য চালাতেই চাইতো না। অ্যাডমিনিস্ট্রেশনটা পুরোটাই রাজমাতা যেরকম ছিল, উদমবাই যেরকম ছিলেন, তিনি অ্যাডমিনিস্ট্রেশনটা চালাতেন, তো সেরকম চলতো। তো এর ফলে কী হবে? এরপর অ্যাডমিনিস্ট্রেশনটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, তাই না? তো উইক যদি সম্রাট থাকে, উইক যদি রাজা থাকে, তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা কোলাপস করেই যাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য অ্যাবসেন্স অফ এ ডেফিনিট ল অফ সাকসেশন। পরবর্তী রাজা কে হবে সেই নিয়ে কোনো ডেফিনিট ল ছিল না। তো সেই কারণে কোনো সম্রাটের যদি 4জন সন্তান থাকে, তাহলে পরবর্তী কে রাজা হবে সেই মুঘল সম্রাট মারা যাওয়ার পরে সেইটা নিয়ে কোনো ল না থাকার কারণে সেই 4জন সন্তানের মধ্যে সবসময় যুদ্ধ লেগেই থাকতো। মানে কে রাজা হবে, কে সিংহাসন দখল করবে, সেই নিয়ে কোনো ল বা কোনো রুলস নেই। তো সেই জন্য 4জন সন্তান নিজেদের মধ্যে যুদ্ধ করতে করতেই সময় কেটে যেত, ঠিক আছে? তো যেই কারণে ওয়ার অফ সাকসেশন হতো। আর এর ফলে কি হতো না, স্টেবিলিটি অফ গভর্নমেন্ট যেটা স্টেবল থাকার কথা ছিল, সেটা স্টেবল না থেকে সেটা নষ্ট হয়ে যেত, স্টেবিলিটি নষ্ট হয়ে যেত গভর্নমেন্ট। এরা নিজেদের মধ্যেই যুদ্ধ করতে করতেই সময় কেটে যেত, এদের নিজেরা এ তাকে মারছে, সে তাকে মারছে, এই করে করেই এদের মানে সবসময় চলতো। নিজের দেশ বা নিজের রাজ্যকে রক্ষা করা, সেই সবের থেকেও নিজেদের মধ্যে যুদ্ধ করতে করতেই এরা সময় কাটিয়ে দিয়েছে, ঠিক আছে না? এরপরে থার্ড পয়েন্ট হচ্ছে দ্য ডিজেনারেশন অফ দ্য রুলার্স লিড টু দ্য ডিজেনারেশন অফ দ্য নবিলিটি। মানে যদি রুলার মানে শাসকের অবনতি হয়, তাহলে তার নোবেল যেসব লোকেরা ছিল তাদেরও অবনতি হতে শুরু করে। মানে নোবিলিটি মানে সেই সময় যে মিনিস্টার থাকতো, হ্যাঁ, যেসব অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য যারা যারা থাকতো,
তাদেরও তাহলে অধঃপতন শুরু হয়ে যায়। যদি শাসকেরই ডিজেনারেশন হতে থাকে তাহলে তো এদেরও ডিজেনারেশন হবে। ফোর্থ পয়েন্টে বলছে দ্য ডিটোরিয়েশন অফ দ্য আর্মি, মানে মুঘলদের আর্মি যেটা ছিল সেটা কোনো নতুন ধরনের অস্ত্রশস্ত্র দ্বারা সজ্জিত ছিল না, সেই পুরনো ধরনেরই আর্ম ওরা ব্যবহার করতো, মানে ওই তরোয়াল, ওই তীর ধনুক এইসব দিয়েই ওরা সবসময় যুদ্ধ করে এসেছে। নতুন যে টেকনোলজি, নতুন কিছু কোনো সময় এরা অ্যাকসেপ্ট করেনি। ঠিক আছে, তারপরে আর্মির মধ্যে কোনো ইউনিটি ছিল না। যেমন ইংরেজরা যখন আসে তখন এই আর্মির কিছু লোকজন গিয়ে ইংরেজদের সাথে হাত মিলিয়ে দিয়েছিল। যেমন আমরা জেনেছি যে ব্যাটল অফ পলাশি, ব্যাটল অফ বক্সার, এইসব কী ছিল? এইসব তো মানে কিছুই ছিল না, যে মানে ব্যাক স্টেপ ছিল। মুঘলদের লোকজনই গিয়ে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিল। আর্মির মধ্যে কোনো ইউনিটি নেই। তো সেই কারণে আস্তে আস্তে মুঘল সাম্রাজ্যের ধ্বংসের দিকে যাবেই, গভর্নমেন্ট নষ্ট হয়ে যাবেই এই যদি আর্মি ঠিক না থাকে একটা সাম্রাজ্যের। ফিফথ পয়েন্টে বলছে দ্য এম্পায়ার হ্যাড বিকাম টু ভাস্ট, মানে মুঘল সাম্রাজ্য এত ভাস্ট ছিল আর এফিশিয়েন্ট যেসব সম্রাটের অভাব থাকার কারণে আস্তে আস্তে পুরো এম্পায়ারটা উইক হয়ে যাচ্ছিল। স্পেশালি কমিউনিকেশন বা ট্রান্সপোর্টের সুবিধাটাও না থাকার কারণে এত বড় এম্পায়ারকে কমিউনিকেট করাও ঠিকঠাক করে করা যাচ্ছিল না, মানে একটা জায়গায় বসে থেকে এই পুরো সাম্রাজ্যকে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছিল না। আর যেসব শাসকরা ছিল তারা প্রত্যেকে উইক ছিল, মানে ঔরঙ্গজেবের পরবর্তী যারা প্রত্যেকেই প্রায় উইক ছিল। সবাই তার আকবর এর মতো ছিল না যে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে, পুরো তার রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনটাকে সুন্দরভাবে মেনটেন করতে পারতো না সেই সময়। আর বা ঔরঙ্গজেবের মতো ছিল না যে একটি মানে সুন্দরভাবে অ্যাডমিনিস্ট্রেশন করতে পারছিল না তার সাম্রাজ্যটাকে। ঠিক আছে। 6th পয়েন্ট, ঔরঙ্গজেব রিলিজিয়াস পলিসি ওয়াজ লার্জলি রেসপন্সিবল লিডিং টু রিভোল্ট বাই রাজপুত, শিখ, জাট অ্যান্ড মারাঠাস। ঔরঙ্গজেবের যে রিলিজিয়াস পলিসিটা ছিল সেটা খুবই খারাপ ছিল। তো সেই কারণে কি হয় না, রাজপুত, শিখ, ঠিক আছে, জাট এবং মারাঠা এদের মধ্যে রিভল্ট স্টার্ট হয়ে যায়, এদের মধ্যে যুদ্ধবিগ্রহ স্টার্ট হয়ে যায় ঔরঙ্গজেবের রিলিজিয়াস পলিসির জন্য। ঠিক আছে। 7 পয়েন্টে বলছে যে ঔরঙ্গজেবের ডেকান পলিসি ওয়াজ কমপ্লিটলি ফেলিয়ার। ঔরঙ্গজেবের যে দক্ষিণ ভারতের মানে দাক্ষিণাত্যের যে পলিসি সেটা হচ্ছে যে একদম ফেলিওর ছিল। তো সেই কারণে সেখানকার যেসব ছোটো ছোটো রুলাররা ছিল তারা বিরক্ত হয়ে গিয়ে তারাও রিভোল্ট স্টার্ট করে দেয়। ঠিক আছে। আমাদের 8th পয়েন্ট ইজ দ্য ইনভেশন অফ ইরানি অ্যান্ড দুরানি কিংডম, মানে যেসব নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার জায়গা থেকে যেসব বহিরাগত লোকেদের আক্রমণ হতো সেই কারণেও মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, মানে ওই যেসব নাদির শাহ, আহমদ শাহ আবদালি, ঠিক আছে, এইসব এক্সাম্পল দেওয়া যেতে পারে। তো এদের যে আক্রমণগুলো হতো এর ফলে আস্তে আস্তে মুঘল এম্পায়ার একদম ধ্বংসের দিকে চলে যায়। তাহলে এই হলো 8টা পয়েন্ট। এই 8টা পয়েন্ট হচ্ছে কজেস অফ ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার। ঠিক আছে, তো প্রথম থেকে একবার দেখে নেওয়া যাক। প্রথম পয়েন্টে যেরকম আমরা বললাম যে পুরো গভর্নমেন্টটা পার্সোনাল ডিসপোটিজম, মানে ব্যক্তিগত স্বৈরাচার রাজা কেন্দ্রিক ছিল, যে কারণে যদি রাজা উইক হয়ে যেত তাহলে পুরো গভর্নমেন্টটাই শেষ হয়ে যেত। সেকেন্ড পয়েন্টে আমরা দেখেছিলাম যে কোনো ডেফিনিট ল ছিল না, ল অফ সাকসেশনের জন্য কোনো ডেফিনিট ল ছিল না, যে কারণে সবসময় ওয়ার অফ সাকসেশন লেগেই থাকতো। থার্ড পয়েন্টে আমরা দেখেছিলাম যে ডিজেনারেশন অফ দ্য রুলার্স লিড টু ডিজেনারেশন অফ দ্য নোবেলিটি। শাসক যদি দুর্বল হয়ে যেত তাহলে তার যে নোবেল যারা ছিল, যারা মিনিস্টার ছিল, যারা অ্যাডমিনিস্ট্রেটর ছিল, তাদেরও ডিজেনারেশন হয়ে যেত। ফোর্থ পয়েন্টে আমরা দেখেছিলাম যে ডিটোরিয়েশন অফ দ্য আর্মির মধ্যে কোনো রকম নতুন কিছু করার ছিল না। ফিফথ পয়েন্টে আমরা দেখেছিলাম যে এম্পায়ার এত ফাস্ট ছিল যে এক জায়গায় বসে থেকে রাজ্য চালনা করা সম্ভব ছিল না। সিক্স পয়েন্টে আমরা দেখেছিলাম যে ঔরঙ্গজেবের যে রিলিজিয়াস পলিসিটা ছিল সেটা এতটাই খারাপ ছিল যে কারণে রাজপুত, শিখ, জাট এবং মারাঠাদের মধ্যে রিভোল্ট স্টার্ট হয়ে যায়। সেভেন্থ পয়েন্টে আমরা দেখেছিলাম যে ঔরঙ্গজেবের ডেকান পলিসিটা ফেলিওর হওয়ার কারণে ওখানকার যেসব ছোট ছোট রাজারা ছিল, যেসব রুল করতো যেসব ছোটো ছোটো জায়গা, তাদের মধ্যে রিভোল্ট স্টার্ট হয়ে যায় এবং আস্তে আস্তে ডেকান পলিসিটা খারাপ হওয়ার কারণে ডেকানের কিছু কিছু অংশ হাতছাড়া হতে শুরু করে। 8 পয়েন্টে আমরা দেখেছিলাম ইনভেশন অফ ইরানি অ্যান্ড দুরানি কিংডম,
বহিরাগত শক্তির আক্রমণের কারণে মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এই হলো তাহলে 8টা পয়েন্ট। এখন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করে নিই, সেটা হচ্ছে ব্যাটল অফ পানিপত। পানিপথে যে 3টে যুদ্ধ হয়েছিল সেই 3টে যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল এবং কে জিতেছিল এবং তার ফলে কী রেজাল্ট হয়েছিল, এই বিষয়টা নিয়ে আলোচনা করে নিচ্ছি। ঠিক আছে, কারণ এই পানিপথের যুদ্ধগুলোর ব্যাপারে কত সালে হয়েছিল, কার মধ্যে কী হয়েছিল, বারবারই এই ব্যাপারে কোশ্চেন আসে, সেই কারণে এই ব্যাপারটা দেখে নেওয়া যাক। তো প্রথম হচ্ছে পানিপত। এই পানিপত জায়গাটার লোকেশন কোথায়? পানিপত হচ্ছে প্রেজেন্ট হরিয়ানা, এখনকার যে হরিয়ানা সেখানে অবস্থিত। কোথায় না, ব্যাঙ্ক অফ যমুনা নদীর ধারে পানিপত শহরটা অবস্থিত। এবং এই পানিপত জায়গাটা হচ্ছে গঙ্গা এবং ইন্দাস রিভার, গঙ্গা এবং সিন্ধু নদীর মধ্যবর্তী যে ফার্টাইল প্লেন আছে সেইখানে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, পানিপথে যে 3টে যুদ্ধ হয়েছিল তার প্রথম যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটা হচ্ছে 1526 হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল না, বাবর এবং ইব্রাহিম লোধির মধ্যে হয়েছিল। ঠিক আছে, তো এই যুদ্ধের ফলে কে জিতেছিল না, এখানে বাবর জিতে যায় এবং ইব্রাহিম লোধি হেরে যায়, যার ফলে দিল্লি সালতানাতের যে রুলটা সেটা একদম এন্ড হয়ে যায় এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। ঠিক আছে, এই যে বলছে দ্য রেজাল্ট অফ দ্য ব্যাটল লেড দ্য ফাউন্ডেশন of the Mughal Empire by ending the rule of the Delhi Sultanate। ঠিক আছে, আচ্ছা, এরপর দ্য সেকেন্ড ব্যাটল অফ পানিপত। পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল না, 1556 সালে হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? আকবর এবং হেমুর মধ্যে হয়েছিল। এবং যার এই যুদ্ধের ফলে কে জেতে না, আকবর জিতে যায়। আকবর জিতে যাওয়ার ফলে এটা ডিসাইড হয় যে দ্য ফেভার অফ কন্টিনিউয়েশন অফ দ্য মুঘল রুলের কন্টিনিউয়েশন হয়ে যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে থার্ড ব্যাটেল অফ পানিপত। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে হয়েছিল এবং কার কার মধ্যে হয়েছিল? মারাঠা এবং আহমদ শাহ আবদালি, যিনি ওই ইনভেন্টর ছিলেন, উত্তর পশ্চিম দিক থেকে আমাদের ইন্ডিয়াতে এসেছিলেন। তো মারাঠা এবং আহমদ শাহ আবদালির মধ্যে হয়েছিল, আর আহমদ শাহ আবদালি এই ব্যাটলে জিতে যায়। আর মারাঠাদের যে একটা অ্যাম্বিশন ছিল যে অল ওভার ইন্ডিয়াতে ওদের সাম্রাজ্য বিস্তার করা, সেই অ্যাম্বিশনটা একবারেই নষ্ট হয়ে যায়। আহমদ শাহ আবদালি জিতে যায় এবং মারাঠারা পরাস্ত হয়। ঠিক আছে, তো এই হলো পানিপথের 3টে যুদ্ধের ব্যাপারে। এই 3টে যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল, কী কী রেজাল্ট হয়েছিল এবং সালগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, এক্সামে বারবারই আসে। তো এই সালগুলো মনে রাখার একটা উপায় হচ্ছে যে প্রথমটা মনে রাখতে হবে 1526, যেটা ফার্স্ট হয়েছিল। এরপরে 1526-এর ঠিক 30 বছর বাদে দ্বিতীয়টা হয় 1556, এবং 1556 ঠিক 105 বছর বাদে তৃতীয়টা হয়। ঠিক আছে, 1761। ঠিক আছে, এইভাবে একটা মনে রাখা যেতে পারে, মানে প্রথমটা মনে রাখতে হবে, প্রথম এবং দ্বিতীয়র মধ্যে গ্যাপ হচ্ছে 30, দ্বিতীয় এবং তৃতীয়র মধ্যে গ্যাপ হচ্ছে 105, এইভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ এই ডেটগুলো খুবই, এই সাল 3টে আর কি খুবই ইম্পর্টেন্ট। আজকের জন্য এতটাই। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে মুঘল সাম্রাজ্যের ধ্বংসের পরে, মুঘল সাম্রাজ্যের পতনের পরে যে ছোটো ছোটো রিজিওনাল স্টেটের উদ্ভব হয়েছিল সেগুলো কী এবং সেগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে জানব। ওকে, then I hope you like the video. If you like the video, then like the video and share, subscribe, and thank you for watching. Jai Hind.